সারা বাংলাদেশে আজ ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হচ্ছে। বাংলাদেশে অবশ্য হয়েই গেছে এখন সন্ধ্যা। আমি কথা বলছি টরন্টো থেকে। দর্শক একটা জিনিস খেয়াল করবেন যে এবছর ৭ই মার্চ, ঐতিহাসিক ৭ই মার্চ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন আরো বেশি শক্তিশালী হয়ে, আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে আমাদের জীবনে আবির্ভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাকানো যাচ্ছিল না। সোশ্যাল মিডিয়া জুড়ে ৭ই মার্চের ছবি, ৭ই মার্চের ভাষণ। ঠিক এমনই একটি অবস্থায় আমরা আজকে আবার একজন প্রত্যক্ষদর্শী যিনি ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে সশরীরে উপস্থিত থেকে সেদিন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছিলেন, সে ঐতিহাসিক বক্তৃতাটি শুনেছিলেন। আমাদের টরন্টোর বসবাসরত লেখক আকবর হোসেন। আকবর হোসেনের কাছ থেকে আমরা শুনবো ৭ই মার্চের ভাষণে তার নিজের দেখা এবং নিজের অভিজ্ঞতা এবং পূর্বাপর বিভিন্ন ঘটনা প্রবাহ। আকবর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আহ, আমি 1970 সনে পিআইএতে চাকরি নিয়ে রাওয়ালপিন্ডি চলে গিয়েছিলাম। সেখান থেকে যখন এই স্বাধীনতার সংগ্রামের যে আন্দোলন চলছিল সেটাকে দেখবার জন্য আমি এক সপ্তাহ ছুটি নিয়ে 1971 সনের মনে হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমি তখনকার পূর্ব পাকিস্তানে আসি। আমার বন্ধু ছিলেন ডক্টর আতিকুর রহমান। উনি একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ ছিলেন। তো বিকেলবেলায় আমি আর সে রাস্তায় বের হলাম। রাস্তায় কোনো যানবাহন ছিল না। রাজারবাগ থেকে এই পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আমার মনে হয় এটাকে ঠিক শোভাযাত্রা না বলে মানুষের সমুদ্র বলা যেতে পারে। এত লোক ছিল রাস্তায় এবং সুশৃঙ্খল, প্রত্যেকের হাতেই এবং একটা প্ল্যাকার্ড যেখানে স্বাধীনতা চাই এবং অন্যান্য যাবতীয় কথা লেখা সহ। এটা কি আপনি ৭ই মার্চের ঘটনা বলছেন নাকি আগের দিনের? মার্চের কথাই বলছি। সেদিন আমি আমার বন্ধু আতিকুর রহমানকে নিয়ে এই হেঁটে রাজারবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমরাও সেখানে এসে পৌঁছাই। এবং ভাগ্য ভালো যে আমি এবং আমার বন্ধু এই বিরাট শোভাযাত্রার একদম প্রথম সারিতে ছিলাম। তো ওখানে আসার পর সোহরাওয়ার্দী উদ্যানের পূব পাশে আমরা অবস্থান নিই। তখন একটা রেলিং এর মতো ছিল। আমরা তখন রেলিং এর পাশে দাঁড়াই এবং পিছনের লোকজন সবাই গিয়ে মাঠের ভিতরে প্রবেশ করে। সেখানে লক্ষ লক্ষ মানুষ ছিল। কারো হাতে লাঠি, কারো হাতে বৈঠা, কারো হাতে কৃষকের লাঙ্গল, তারপরে কারো হাতে স্বাধীনতার পতাকা পর্যন্ত ছিল বাংলাদেশের। তখন ওটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের একটা ছবি সহ একটা পতাকা, মানচিত্র সহ যে ছবিটি। সহ। আমরা সেখানে বসলাম, দাঁড়ালাম। তখন দেখতে পেলাম যে মঞ্চটা ভাগ্যবশত আমার খুব কাছেই ছিল। আমরা স্পষ্ট দেখতে পেলাম ওই যে তখনকার দিনে ৫ জন না কয়জন ছাত্র নেতা ছিলেন যাদেরকে কি যেন একটা বলা হতো। জি, হ্যাঁ, তো চার তারা, খলিফা, হ্যাঁ, নিউক্লিয়াস। ৪ খলিফা। তারা সবাই ওখানে উপস্থিত ছিলেন এবং বঙ্গবন্ধু মাঝখানে একটা চেয়ারে বসা ছিলেন। তো এই ৪ খলিফাদের মধ্যে সবাই দাঁড়িয়ে যার যার বক্তব্য দেওয়ার পর বঙ্গবন্ধু সেখানে কথা বলতে দাঁড়ালেন। তখন আমার মনে হয় অনেক কিছু তো জীবনে দেখলাম,
এই স্মৃতিটাই বোধহয় আহ, আমার বলতে গেলে আহ, যৌবনের কথা বলবো। সে সময়ের সবচেয়ে সমুজ্জ্বল স্মৃতি। সেই বসন্তের উষ্ণ বিকেলে অগুন্তি মানুষের এক সুশৃঙ্খল ঢোল নেমেছিল সেদিন। একটি স্বপ্ন, বাংলাকে স্বাধীন করতে হবে। আমি মাঠের পূর্ব দিকে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে সবার মঞ্চটি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, এবং নানা ছোট বড় নেতার বক্তৃতার পর বঙ্গবন্ধু উঠে দাঁড়ালেন। তাকে দেখে মনে হলো যে এক দীপ্ত দুঃসাহসী পুরুষ। উনি দেখতেও তো বড়সড় ছিলেন, পাঞ্জাবি পরিহিত, পায়জামা পরিহিত, চোখে মুখে কোনো ভয় নেই, একটা দীপ্ত প্রতিজ্ঞা। মনে হলো সবার লোক নিস্তব্ধ তখন। সবাই ভাবছে যে তিনি কোনো একটা সুসংবাদ নিয়ে আসছেন, যার অপেক্ষায় সবাই কান পেতে অপেক্ষা করেছিল। বঙ্গবন্ধু দাঁড়িয়ে কিছু ইতিহাস, কিছু স্মৃতি, কিছু কিছু বিপ্লব, কিছু দুঃখের কথা বললেন। পরে আসলেন স্বপ্নের কথায়। তিনি বললেন যে বাঙালিকে আর দাবিয়ে রাখা যাবে না, বাংলাকে মুক্ত করতে হবে। এবং শেষে যখন বললেন, সেই কথাটি কোটি কোটি মানুষের মনে এখনো হয়তো বা আছে, যেটা যেটা একটা বজ্র নির্ঘোষ বলা যেতে পারে। তিনি যখন বললেন, আর যদি একটি গুলিও চলে, শুধু এইটুক বলা পর্যন্তই মাঠের লক্ষ লক্ষ মানুষ মনে হলো সিংহের মতন একসাথে হুঙ্কার দিয়ে উঠল, জয় বাংলা। সেই সময় আর আজকের মাঝে অনেক তফাৎ। কোন উচ্চ আদর্শের প্রচার ও সংরক্ষণ দুটো আলাদা জিনিস। এই সত্যটুকু বাংলাদেশের মানুষ ধরে রাখার জন্য যে বলশালী নেতৃত্বের প্রয়োজন ছিল, দুর্ভাগ্যবশত তারা সেটা পায়নি। তারা অপরিণামদর্শী, তারা সুযোগ সন্ধানী, তারা অসৎ, এবং তারা দুর্বল ছিল বলেই আজকের এই 1926 সনের বাংলাদেশের এই দুর্দশা। 2026। হ্যাঁ, 2026। এই দুর্দশার মূলে সবচেয়ে বড় যে কারণটা আমরা দেখি, যে আমরা আমাদের জীবনে স্বাধীনতার চেয়ে একটা বিদেশি আদর্শের প্রতি আমাদের নতজন হওয়ার যে প্রবৃত্তি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা যে বাঙালি, আমাদের যে সংস্কৃতি এবং ইতিহাস এবং আমাদের যে দর্শন, এটা হাজার বছরের পুরাতন। কোনো জাতি যখন তার ইতিহাসকে ভুলে যায়, কোনো জাতি যখন তার অস্তিত্বকে স্বীকার করে অন্য কোনো অস্তিত্বের দাসত্ব স্বীকার করে, সে জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। এটা দুঃখের সঙ্গে হলো আমাদের জীবনের শেষ পর্যন্ত আমরা এখন দেখছি। এবং রবীন্দ্রনাথের কথায়, মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। কিন্তু আমরা তো দুর্বল লোক, আমাদের জন্য বিশ্বাস রাখা বড় কষ্টকর হয়। আমরা বেদনার্থ হই, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা বিদ্রোহ করতে পছন্দ করি। তবু আস্থা রাখি যে ভবিষ্যতে কোনোদিন মানুষ যদি এই বিকল্প পন্থাকে বাদ দিয়ে স্বাধীনতাকে তাদের মনে আশ্রয় দেয় এবং বিশ্বাস করে যে স্বাধীনতাই একমাত্র জাতীয় ঐতিহ্য এবং নিজেকে ধরে রাখার একমাত্র অবলম্বন, সেদিন হয়তোবা সুদিন আসবে। আসবে, কিন্তু সময় লাগবে। আমাদের জীবনকালে হয়তোবা সেটা হবে না, কিন্তু সত্যকে তো কেউ দীর্ঘদিন এড়িয়ে চলতে পারে না। সত্যের জয় সর্বত্র। ধন্যবাদ, সাগর। অনেক ধন্যবাদ আকবর ভাই। আপনি খুব চমৎকারভাবে 1971 সালের 7ই মার্চের সেদিনকার ঘটনা বর্ণনা করলেন এবং এই মুহূর্তে সামনের দিনগুলোতে আপনার ভাবনা
আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। দর্শক, আমরা সামনের দিনগুলোতেও মুক্তিযুদ্ধ, ৭১, ২৬শে মার্চ এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের যারা সুধীজন, মুরব্বি, সেই সময় যারা প্রত্যক্ষভাবে এগুলো প্রত্যক্ষ করেছেন, মানে নিজের থেকে তাদের এরকম অভিজ্ঞতা আমরা শুনবার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, ওকে।